প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু দ্য স্টার প্লে। সাথে আছি হাসান মাহাদি। শুরুতেই শিরোনাম। প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। রান তাড়ায় রেকর্ড, 25 বলে তাওহিদ হৃদয়ের 50। ম্যাচ জেতানো ইনিংস খেলেও নাখোশ তাওহিদ হৃদয়। বলছেন এমন জয়ে দলের জন্য আত্মবিশ্বাস বাড়াবে। শামীম ইমনে মুগ্ধতা। সাকিবের ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশে বাধা। স্টার নিউজের প্রতিবেদকের সাথে নিরাপত্তা কর্মীদের অসৎ আচরণ। বিসিবির ক্ষমা প্রার্থনা। বাংলাদেশ দলের ডাগ আউটে দাঁড়াবেন কে? সেরা কোচ খুঁজে পাবে বাফুফে? বয়স কেন ক্রাইটেরিয়াতে? সান মারিনো ম্যাচের প্রস্তুতিতে ঢাকায় আসছেন না হামজা সমিত। মালদ্বীপে আসন্ন 4 জাতির টুর্নামেন্টের হেড কোচ মারুফুল। এবার বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। হৃদয়ের 50, সাগরিকায় ইমন শামীম ঝড়। প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপদের রানের পাহাড় টপকে লিটনদের দাপুটে জয়। বাংলাদেশ জিতেছে 6 উইকেটে। টসে হেরে টাইগারদের 183 রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। জবাবে 12 বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় টাইগাররা। 51 রানে আনবিটেন ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন তাওহিদ হৃদয়। দেশের মাঠে রান তাড়ায় জয়ের নতুন রেকর্ড টাইগারদের। ছক্কা মারা যেন দুধ ভাত, মোটো একটাই, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। সাগরিকায় ততক্ষণে বিকেলের তেজহীন সূর্য পশ্চিমে হেলে পড়েছে। তবে নতুন সূর্যোদয় দেখা গেল টাইগার ক্রিকেটে। সাহসের নাম শামীম ইমন, ফিনিশার তাওহিদ হৃদয়। বেঞ্জামিন লিস্টারের লাফিয়ে ওঠা বলটা ব্যাটে লাগিয়ে প্রান্ত বদল। পার স্কোরের চেয়ে 20 রান বেশি 183 রানের টার্গেট মামুলি বানিয়ে ম্যাচ জিতল টাইগাররা। এ বাংলাদেশকেই তো দেখতে চায় ভক্তকুল। হৃদয়ের সুস্থতার পরীক্ষা নয়, রানের পাহাড়েও হেসে খেলে জয়। অবশ্য শেষটা যতটা স্বস্তির ছিল, শুরুটা ততটাই চ্যালেঞ্জিং। ঘরের মাঠে কখনোই 170 রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। শেষটাও পার হয়েছে এক দশক। 41 রানে সাইফ যখন ফিরল, 183 রানের টার্গেট তখন দূরের বাতিঘর। এরপর কাপ্তান লিটন আর টেস্ট স্কোয়াডের ডাক পাওয়ার পরদিনই টি-20তে টেস্ট ইনিংস খেলেই ফিরলেন তানজিদ তামিম। শঙ্কার ঈশান কোণে মেঘ জমে আরো। তবে এরপরই ভিন্ন উপাখ্যান। লাকি ভেন্যুতে হৃদয় ইমন দেখালেন, শেখালেন চাপের মুহূর্তে কিভাবে ব্যাট করতে হয়। 28 বলে তাদের 57 রানের জুটি ভাঙে 200 স্ট্রাইক রেটে 28 করে ইমন ফিরলেন। এরপর শামীম পাটোয়ারি যা করলেন, তাতে টিকিটের টাকা উসুল হয়েছে চট্টলার দর্শকদের। 13 বলে 31, আর পুরো ম্যাচ নিজের গ্রিপে রেখে ক্যারিয়ারের 6 নম্বর 50 তুলে হৃদয়ের ক্লিনিক্যাল ফিনিশিং। এর আগে টস ভাগ্য হেসেছিল বাংলাদেশের পক্ষে, ছিল ভাগ্যের ফেরো। তাই তো রান আউটের কাটার ডেঞ্জারম্যান টিম রবিনসন। তবে তা যেন ব্ল্যাক ক্যাপদের জন্য শাপে বর। জাতীয় দলের জার্সিতে নিজের অভিষেকটা ভুলে যেতে চাইবেন রিপন মণ্ডল। 3 পেসারের সবার ইকোনমি 9-এর ওপর। সেই সুযোগ কাজে লাগিয়ে কার্ডেনে ক্ল্যার্ক আর ড্যানি ক্লিভারের 50। ইনজুরিতে নিয়মিত অধিনায়ক টম ল্যাথামের না থাকার অভাব বুঝতে দেননি নিক ক্যালি আর জর্জ ক্লার্কসন। নিশাদের জোড়া উইকেটের পরেও তাদের ক্যামিও অতিথি দলকে দিয়েছিল চ্যালেঞ্জিং পুঁজি। তবে দিন শেষে ম্যাচ সেরা হৃদয়ের ব্যাটে টিমটা বাংলাদেশেরই। মাহবুব রিমন, স্টার নিউজ। এমন একটা দুর্দান্ত ম্যাচ জয়ের পরেও তাওহিদ হৃদয়ের মনে আক্ষেপ থাকারই কথা। আমারও আক্ষেপ লাগে, কারণ টি-20তে নিজের পছন্দের 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয় ব্যাট করতে পারলেও ওয়ানডেতে তাকে ব্যাট করতে হয় 6 নম্বরে। আর আরও একটা কথা, তাওহিদ হৃদয় প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে এই ম্যাচে
ইমন এবং শামীম পাটোয়ারির যে পারফরমেন্স সেটা তাকে মুগ্ধ করেছে, একই সাথে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটাই। রেদওয়ান শাওনের প্রতিবেদন। ক্যাপ্টেন লিটনের কেরামতি, তাওহিদ হৃদয়কে ফিরিয়ে দিলেন নিজের প্রিয় 4 নম্বর পজিশন, আর তাতেই দল পেল বিশাল জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে হৃদয় আর শামীমের টর্নেডো ইনিংসেই জয় পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে হাসি মুখে এলেন তাওহিদ হৃদয়, তবে এরপর যা শোনালেন তাতে স্পষ্টই বোঝা গেল ওয়ানডেতে অর্থাৎ মিরাজের অধীনে যে 6 নম্বর পজিশনে তাকে দেয়া হয়েছে সেই পজিশনটা আসলে তিনি এনজয় করছেন না। কেন, বাকিটা শুনে নেন হৃদয়ের মুখেই। 4 নম্বরে আমি খেলেছি 25 সালে। যদি খেয়াল করে দেখেন আমি কেমন করেছি এটা আমি বলতে চাচ্ছি না, এটা হয়তো বা দেখলেই বুঝবেন। বাট খেলার তো ইচ্ছা থাকেই, আসলে সবসময় ইচ্ছা তো পূরণ হয় না, কারণ টিমটা তো আমার নিজের না, টিম গেম। বাট আমি অবশ্যই লাইক করি, কারণ আমি 19 থেকে শুরু করে আমার ক্যারিয়ার যখন থেকে এজ লেভেল থেকে 16-18 থেকে যখনই খেলি তখন আমি এই পজিশনটাতেই খেলেছি। বাট এখন সামহাও আমি খেলতে পারছি না টিম কম্বিনেশনের কারণে। হয়তো বা তারা টিম অফিসিয়াল বা যারা ম্যানেজমেন্ট আছে তারা হয়তো বেটার অপশন মনে করেছে, আমি জানি না। বাট মানে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাকে যদি বলে তুমি 7, 8, 9 ব্যাটিং করবো, কারণ আমার ন্যাশনাল টিমে 7 পর্যন্ত খেলার এক্সপিরিয়েন্স আছে শুধু ওপেন ছাড়া। তো আশা করি যে কোনো না কোনো একদিন ওপেনও ব্যাটিং করবো। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে বড় জয়ের কৃতিত্বটা হৃদয় অবশ্য একা নেননি, দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারিকেও। পাটোয়ারি দীর্ঘদিন ধরে আসলে রান খোঁড়ায় ভুগছিলেন, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন দলকে জিতিয়েছেন, তাও আবার 238 স্ট্রাইক রেটে। 13 বলে 31 রানে 2টা ছক্কা। পাটোয়ারির এমন ইনিংসে তো দেখতে চায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। শামীম আজকে যেটা করেছে আমার কাছে মনে হয় যে ওই ইনিংসটা একটা 50 থেকে অনেক বড় ইনিংস। শামীম এবং ইমন যেটা করেছে, তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100, তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও ইজি হয়ে গেছে। প্রথম টি-20 জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। গেল 6 সিরিজের 5টি জিতেছে লিটনের বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় মনে করছেন এমন বড় জয়ের পর বাংলাদেশ শিখে গেছে কিভাবে জিততে হবে বড় রানের টার্গেট। আমার কাছে আজকে যেটা পজিটিভ মনে হয়েছে যে আমরা প্রেশারটা নিইনি, বা আমাদের কাছে প্রেশারটা বাইরে থেকেও বুঝতে পারিনি যে আমরা প্রেশারে আছি। তো এরকম ম্যাচ আমরা যত জেতাইতে পারবো তত টিমের জন্য ভালো, এবং অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাদের জন্য অনেক কনফিডেন্স বিল্ড হবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটা হবে এই সাগরিকায়। সেই ম্যাচটা জয় পেলেই সাগরিকায় সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। তবে থার্ড টি-20টা 2রা মে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। দেখা হবে সেখানে কি হোয়াইট ওয়াশ করতে পারে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সামনেও বড় চ্যালেঞ্জ, এই বাংলাদেশকে থামাবে কে? বিশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। এমন ঘটনায় সাকিব আল হাসানের ফ্যানরা বা ভক্তকুলরা হতাশাগ্রস্ত, এমনকি দ্বিধাগ্রস্ত হতে পারেন। একই সাথে বাংলাদেশ ক্রিকেটের যারা সমর্থক তাদের জন্য বিষয়টা একদমই ভালো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ আসন, তার মানে প্রেসিডেন্ট তামিম ইকবালই বলেছিলেন সাকিব আল হাসানের প্ল্যাকার্ড ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে, কিন্তু সাগরিকায় বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রথম টি-20তে সেই ঘটনার ব্যতিক্রম দেখা গেছে। এবং সাকিব আল হাসানের প্ল্যাকার্ড ব্যানার নিয়ে তো দর্শকদেরকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। যখন সেই প্রশ্ন করা হয়েছে তখন স্টার প্লের প্রতিবেদকের সাথে নিরাপত্তা কর্মীরা কিন্তু বাজে ব্যবহার করেছে। একই সাথে ক্যামেরা যখন বন্ধ করা হয়েছে তখন সেই ব্যানার প্ল্যাকার্ডগুলোকে তারা ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছে। রেদওয়ান শাওন জানাচ্ছেন আরও একটা প্রতিবেদনের মাধ্যমে কি ঘটেছিল সেখানে। এটা আটকানো কেন হচ্ছে আমাকে আগে বলেন। আপনি আমাকে আগে উত্তর দেন, এটা কেন আটকাইছে? আপনি ওখানে যান, আপনার গেটের বাইরে যান। না, আমি আমার জায়গায় আছি। আপনি গায়ে হাত দিবেন না, আপনি গায়ে হাত দিবেন না। আপনি জাস্ট আমাকে উত্তর দেন, এটা আটকাইলেন কেন? আপনারা কি লাস্ট প্রেস কনফারেন্স শুনেছেন? লাল সবুজের নিখুঁত ছোঁয়ায় সাদা কাগজে ভেসে ওঠা সাকিব আল হাসান। 24 আগস্টের পর যার নামটাই স্টেডিয়ামে অলিখিতভাবে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। ভক্তদের অকৃত্রিম ভালোবাসায় মাটিতে এভাবেই লুটপাট খেত দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার।
নতুন সরকার আগমন আর বিসিবির মসনদে তামিম ইকবালের পদচারণায় এসেছে একাধিক পরিবর্তন, যার একটি সাকিব কিংবা মাশরাফিদের পোস্টার নিয়ে স্টেডিয়ামে প্রবেশে দেয়া হবে না কোনো বাধা, এমন নির্দেশনার কথা গণমাধ্যমে জানিয়েছেন খোদ বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও ফাইন্যান্সের চেয়ারম্যান ইশরাফিল খসরু। তবে বোর্ড কর্তার এমন নির্দেশনাও পাত্তা পায় না নিরাপত্তার দায়িত্বে থাকা অস্থায়ী ভলেন্টিয়ারের কাছে। স্টেডিয়ামে খেলা দেখতে আসা এক ভক্ত সাকিবকে ভালোবেসে নিয়ে আসেন প্লাকার্ড, যা স্টেডিয়ামের 2 নম্বর গেটে গ্রিন সিগন্যাল পেলেও গ্যালারির আয়রন গেটে আটকে দেন সিকিউরিটির দায়িত্ব পালনকারী এই ব্যক্তি। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে নানা অজুহাতও দেখাতে শুরু করেন তিনি। এখানে কেন আসছেন? এটা আটকানো কেন হচ্ছে আমাকে আগে বলেন। আপনি আমাকে আগে উত্তর দেন, এটা কেন আটকাইছে? আপনি ওখানে যান। মানে এখানে সাকিবের লেখা সবখানে ছাড়লো, আপনি আটকালেন। সরি, বুঝলাম না। সাকিব নামটা লেখা এই যে কোন জায়গায় লেখা? এখানে। আপনি গেটের বাইরে যান। না না না, আমি আমার জায়গায় আছি, আপনি গায়ে হাত দিবেন না। আপনি গায়ে হাত দিবেন না, আপনি জাস্ট আমাকে উত্তর দেন, এটা আটকাইলেন কেন? মারামারি হয়েছে এর আগে। কবে? আপনারা কি লাস্ট প্রেস কনফারেন্স শুনেছেন? লাস্ট প্রেস কনফারেন্স শুনেছেন? বিসিবির বোর্ড ডিরেক্টর থেকে বিসিবি থেকে নির্দেশনা দেওয়া আছে যে সাকিবের পোস্টার নিয়ে কিংবা মাশরাফির পোস্টার নিয়ে ঢোকা যাবে। স্টার নিউজের একের পর এক প্রশ্নে শেষ পর্যন্ত সেই ভক্তকে প্লাকার্ড নিয়েই যেতে দেওয়া হয় গ্যালারিতে। তবে আরেকটি চিত্রের দেখা মিলে ক্যামেরার পেছনে। এর আগে যেটা দেখলেন গ্যালারিতে যে আয়রন গেট, সেই আয়রন গেটে প্রবেশে সাকিবের পোস্টারে বারণ করা হয়েছে। এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেটা আসলে একটা আবর্জনা স্তূপ, যেখানে সাকিবের পোস্টারগুলো আসলে ফেলে দেওয়া হয়েছে। তখন হয়তো বা ক্যামেরার সামনে বা ক্যামেরা দেখে যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছে তারা হয়তো সাকিবের পোস্টারটা ওই যে বারণটা করতে পারেনি, কিন্তু যখনই ক্যামেরার আড়াল হয়েছে তখন বাস্তবতা যেটা সেটাই হয়েছে। ক্রিকেটারদের সম্মান দিতে যখন বিসিবির নয়া বস তামিমের এত উদ্যোগ, তখন নিজের সবচেয়ে কাছের সতীর্থকে নিয়ে একটি মহলের এমন কাণ্ড নিশ্চয়ই বিব্রত করবে খান সাহেবকে। অ্যাডহক কমিটির সদস্য ইশরাফিল খসরু নিজ মুখেই বলেছেন সাকিব কিংবা মাশরাফির নামটা আসলে রাজনীতির সাথে না, খেলার মাঠে তারা শুধু ক্রিকেটার হিসেবে বিবেচিত হবে এবং তাদের যে পোস্টার কিংবা প্লাকার্ড সেগুলো নিয়ে যেন তাদের ফ্যান্সরা নির্দ্বিধায় ঢুকতে পারেন স্টেডিয়ামের গ্যালারিতে। কিন্তু বোর্ড থেকে এমন একটা ডিসিশন, বোর্ড থেকে এমন একটা সিদ্ধান্ত কিংবা নির্দেশনা আসার পরও এই সকল জিনিস কিন্তু তামিমের অ্যাডহক কমিটিকে আবারও বিতর্কিত করবে। আবারও যদি সাকিবের ব্যানার কিংবা মাশরাফির ব্যানার এভাবে থামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশের ক্রিকেটের সংস্কৃতির জন্য অবশ্যই একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম। স্টার নিউজের প্রতিবেদনের পরই সাকিবের ব্যানার নিয়ে ভক্তদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবের পোস্টার নিয়ে ফ্যানদের প্রবেশে আর কোনো বাধা থাকবে না বলেও জানানো হয়েছে বিসিবির সিকিউরিটি হেডের পক্ষ থেকে। বলেছেন সে পকেটে লুকিয়ে রেখে তারপরে আপনাদের সাথে মিসবিহেভ করেছে। মিসবিহেভ করার কোনো এখতিয়ার তার কারো নাই। সে যেই হোক, তার ব্যাকগ্রাউন্ড যেই হয়ে থাকুক। সো যদি কেউ মিসবিহেভ করে, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি বিসিবির তরফ থেকে, বিকজ মিসবিহেভ করার কোনো এখতিয়ার নাই। আমি যা ইচ্ছা তাই হতে পারি, কিন্তু মিসবিহেভ করতে পারি না। বিকজ আপনারা আছেন বলেই তো খেলাটা প্রচার হচ্ছে। আপনারা যদি না থাকতেন তাহলে বিসিবি প্রচারণাটা করবে কার মাধ্যমে? সো আপনারা, ইউ আর ডুইং ইয়োর জব। আমি আমার জব যদি ঠিক মতো না করি, সেই জন্য আই ক্যানট মিসবিহেভ উইথ ইউ। সো যিনি মিসবিহেভ করেছেন, প্লিজ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে সেটা আমাদের সবারই পরবর্তীতে আরও ভালো সুযোগ থাকবে। আমি প্রেসিডেন্টকেও ইতিমধ্যে কথা দিয়েছি যে আমার তরফ থেকে কোনো এই ধরনের আদেশ দেওয়া হয়নি। তারপরেও যদি কেউ করে থাকে, উইল ডেফিনেটলি ফাইন্ড হিম আউট অ্যান্ড সর্ট ইট আউট। প্লিজ ফিল ফ্রি, আপনারাই আমাদের আইজ অ্যান্ড ইয়ার্স, আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার জন্য একটা কুইজ। ডিপিএলে মোহামেডান কবে চ্যাম্পিয়ন হয়েছে বলতে পারেন? চট করে নিশ্চয়ই আপনার মাথায় নেই। একইভাবে এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেন না ডোমেস্টিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার, সেরা ব্যাটার এনামুল হক বিজয়। তবে এবার তারকা সমৃদ্ধ দল করেছে ঐতিহ্যবাহী সাদা কালোরা, অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। অন্যদিকে শক্তিশালী দল গড়লেও জাতীয় দলের টেস্ট ব্যস্ততায় শুরু থেকে লিটন, মিরাজ জয়দের পাচ্ছে না লেজেন্ডস অফ রূপগঞ্জ। মনে পড়ছে না যে দেখেছি, আসলে তো আমরা অনেক সময় ভুলেও যাই। অবশ্যই তারা হয়তোবা চ্যাম্পিয়ন হয়েছে। এনামুল হক বিজয় মনে করতে পারার কথাও না। 2010 সালে ঢাকা প্রিমিয়ার লিগে বিজয়ের অভিষেকের আগে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।
17 বছরের শিরোপা খরা কাটাতে এবার শক্তিশালী দল গড়েছে ঐতিহ্যবাহী দলটি। বিজয় ছাড়াও আছেন নাইম শেখ, মুশফিকুর রহিম, রিশাদ, আফিফ, হৃদয়, তাসকিনের মতো তারকা ক্রিকেটার। সাফল্য পেতে বড় ম্যাচগুলোতে বাড়তি নজর 9 বারের চ্যাম্পিয়নদের। আসলে আমি 100% চেষ্টা করব ইন্ডিভিজুয়াল যদি বলি, আর সাথে আমাদের অনেক বড় বড় প্লেয়ার আছে যারা ডোমেস্টিক ক্রিকেটে অনেক নামি দামি প্লেয়ার এবং পারফর্ম করে আসছে। টিম যদি তাদের শতভাগ দিয়ে খেলতে পারে, যে কোয়ালিটি প্লেয়ার আমাদের টিমে আছে, আমার মনে হয় শিরোপা আমাদের এবার ঘরে আসতে পারে। গেল আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এনামুল বিজয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলে থিতু হতে না পারার কষ্ট বয়ে বেড়াচ্ছেন। সেই সাথে সারা জীবনের আক্ষেপ হয়ে থাকবে সবশেষ বিপিএলে খেলতে না পারা। আমি ন্যাশনাল টিমের আশা তো অবশ্যই করি। আমি এই বছরটা শুধু আমাদের বিপিএলটা খেলতে পারিনি, এত বড় একটা আসর, এটা আফসোস আমার আছে এবং থাকবে সবসময়। এছাড়া প্রিমিয়ার লিগ সবসময় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আল্লাহর রহমত করছে এবং আমি চেষ্টা করছি ভালো করার। অন্যদিকে শক্তিশালী দল গড়লেও জাতীয় দলের টেস্ট ব্যস্ততায় লিটন, মিরাজ ও জয়কে শুরু থেকে পাবে না লেজেন্ডস অফ রূপগঞ্জ। তারপরও চ্যাম্পিয়ন ফাইট দিতে চান মাহমুদুল হাসান জয়। টিম মোটামুটি খুব ভালো কম্বিনেশন আছে, কারণ আমাদের ন্যাশনাল টিমের বেশ কয়েকজন প্লেয়ার আছে আমাদের টিমে। সো আমি বলবো যে আমরা যদি ভালো খেলতে পারি লিগ ম্যাচগুলো, তাহলে হয়তো আমরা খুব ভালো উপরের দিকে টপ 3-তে ফিনিশ করতে পারবো। ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে প্রথম অনুশীলন করেছে মোহামেডান ও রূপগঞ্জ। যদিও বেশিরভাগ ক্রিকেটার জাতীয় দলে ব্যস্ত, অনেকে ছুটিতে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। গেল 17 বছর নিভু নিভু জ্বলতে থাকা বগুড়ার আরেকটি নাম শহীদ চান্দু স্টেডিয়াম। স্মারক বইয়ের পাতায় এটি ছিল টাইগারদের লাকি ভেন্যু। শ্রীলঙ্কাকে হারিয়ে যেখানে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ, সেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আজ অবহেলা আর জরাজীর্ণতার প্রতিচ্ছবি। দীর্ঘ 16 বছরের বেশি সময় ফ্লাড লাইট জ্বলে না, নেই আধুনিক ড্রেনেজ ব্যবস্থাও। ফলে বৃষ্টি হলেই ম্যাচ পরিত্যক্ত হওয়া এখন নিয়মিত চিত্র। ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, উন্নয়ন এবং সংস্কারের কাজ শুরু হলে অন্তত 1.5 থেকে 2 বছর সময় লাগবে আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে ফেরাতে। বগুড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন জজিস হোসেন প্রতীক। স্মারক বইয়ের পাতায় চোখ বুলালে মনে হবে এটি কোনো বিশ্বসেরা ক্রিকেট ভেন্যু। ক্লাইভ লয়েড থেকে শুরু করে ওয়াসিম আকরাম, মহেলা জয়াবর্ধনা কিংবা ইংল্যান্ডের রবি বপরা বগুড়ার এই শহীদ চান্দু স্টেডিয়ামকে প্রশংসায় ভাসিয়েছেন কিংবদন্তিরা। পাকিস্তানের কিংবদন্তি বোলার এবং সাবেক ক্যাপ্টেন ওয়াসিম আকরামের ভাষায় এটি ছিল একটি বিউটিফুল গ্রাউন্ড। আর ভারতের রবি শাস্ত্রী মুগ্ধ হয়েছিলেন এর উইকেট দেখে। অথচ একসময়ের লাকি ভেন্যু হিসেবে পরিচিত এই মাঠ অবহেলা আর অবকাঠামোগত সংকটের এক করুণ প্রতিচ্ছবি। এই মাঠেই শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক স্বীকৃতির পর 5টি ওয়ানডের 4টিতেই জয় আসায় এই মাঠটি হয়ে উঠেছিল টাইগারদের আশীর্বাদ। কিন্তু 16 বছর ধরে এখানে জ্বলে না ফ্লাড লাইটের আলো। সম্ভাবনা যেখানে আকাশচুম্বী, বাস্তবতা সেখানে নতুন সরকারের দিকে তাকিয়ে। দীর্ঘ বিরতির পর আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে যুব সিরিজ দিয়ে প্রাণের স্পন্দন ফেরার কথা ছিল, কিন্তু আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পরিত্যক্ত হয় দ্বিতীয় ওয়ানডে। এনসিএল টি20ও আলোর মুখ দেখেনি এই কারণেই। আমাদের এই বগুড়ার উইকেটটা সারা বাংলাদেশের ভিতর ওয়ান অফ দ্য বেস্ট উইকেট, এরকম একটা উইকেট নাই। আমাদের বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আবার ইন্টারন্যাশনাল ম্যাচ ফিরবে এবং হচ্ছে যে এখান থেকে আরও বগুড়া থেকে আরও ভালো ভালো প্লেয়ার হচ্ছে যে বের হবে। আন্তর্জাতিক মাঠ হিসেবে যদি এটাকে যদি পুনরায় আমরা আবার যদি দেখতে চাই, সেক্ষেত্রে আপনার ড্রেনেজ সিস্টেম এবং ফিল্টার সিস্টেমটা অবশ্যই আপগ্রেড করা উচিত। যখন আওয়ামী লীগ সরকার আসলো, তারপরের থেকে এখানে কোনো আন্তর্জাতিক খেলা নাই এবং কোনো সংস্কার নাই। রাজনীতি অঙ্গনে থাকুক, খেলাধুলা, সরকার পরিবর্তন হোক আর সরকার থাক, যে সরকারই থাক, রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন। গত 13 এপ্রিল বর্তমান সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিদর্শনে গেছেন এই ভেন্যুটি। ফ্লাড লাইটের সংস্কার আর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা কি আদৌ সম্ভব, নাকি প্রতিশ্রুতিতেই থেকে যাবে 17 বছর অবহেলিত এই লাকি গ্রাউন্ড? খেলাধুলা যেটা ছিলই না, সেটা আগামী জুলাই থেকে শুরু হবে। তার পূর্বে এখানে যা সংস্কার, সেটি সংস্কার তারা করে দেবেন। আর আন্তর্জাতিক ভেন্যু জন্য যে আমূল একটা পরিবর্তন করতে হবে, সেই কাজটি তারা জুলাইয়ের পরে শুরু করবেন।
ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা 17 বছরের অন্ধকার ঘুচিয়ে আবার ফ্লাড লাইটের আলোয় আলোকিত হবে শহীদ চান্দু স্টেডিয়াম। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া। বাংলাদেশ ফুটবলে কান পাতুন, এই মুহূর্তে একটা শব্দ খুব স্পষ্টভাবে শোনা যাবে। হামজা সমিতদের কোচ হচ্ছেন কে? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগ আউটে দাঁড়াচ্ছেন কে? হাভিয়ের কাবরেরা পরবর্তী সময়ে বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে কৌতূহলের কোনো অন্ত নেই। তবে এখানেও দেখা দিয়েছে একটা আমলাতান্ত্রিক জটিলতা। শর্টলিস্টে অনেক হাই প্রোফাইল কোচের নাম থাকার পরেও একটা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে যারা কোচ বাছাই করছেন সেই কমিটি। সেখানে বলা হয়েছে 60 বছরের বেশি বয়সী কোনো কোচকে নাকি বাংলাদেশ জাতীয় দলের কোচ বানানো যাবে না। এখানেই বিশ্ব ফুটবলের সাথে বাংলাদেশের পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়, যেখানে দুনিয়া জুড়ে কোচের বয়স নয়, দেখা হয় তাদের কোয়ালিটি, তাদের স্কিল। সেখানে বাংলাদেশ হাঁটার চেষ্টা করছে উল্টো পথে। রহমান পেয়ার জানাচ্ছেন বিস্তারিত। কোচদের তালিকা ২৬ থেকে কমিয়ে ২২ জনে নিয়ে এসেছে বাফুফের কোচ নির্বাচন কমিটি। ফ্যানদের জন্য খুশির খবর, এই তালিকায় রয়েছেন ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল ও জার্মান কোচ বেন্ড স্টর্ক। কোচ নির্বাচনে বাফুফের মানদণ্ডগুলো কি কি? প্রো লাইসেন্স, এশিয়াতে কোচিংয়ের অভিজ্ঞতা, বয়স 50 থেকে 60 বছর। 22 জনের তালিকায় জার্মান কোচের পাশাপাশি বেলজিয়ান, পর্তুগিজ, ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন কোচরাও আছেন। এই কোচদের মাঝে সবচেয়ে হাই প্রোফাইল রোজারিও মিকেল আর বেন্ড স্টর্কের। সবশেষ 2024 সালে মিশর অনূর্ধ্ব 20 দলের কোচের দায়িত্বে ছিলেন রোজারিও মিকেল। সে সময় তার মাসিক বেতন ছিল $1,17,500। এমন একজনকে হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য বাফুফের আছে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। হাঙ্গেরিকে ইউরো 2016-তে নিয়ে যাওয়া অভিজ্ঞ কোচ বেন্ড স্টর্কের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে বাফুফেকে। এই দুজনের যে কোনো একজনকে হেড কোচের দায়িত্ব দিলে হামজা, সমিতরা যার পর নাই খুশি হবেন। কিন্তু বাস্তবতা বলছে মিকেল অথবা স্টর্ককে পাওয়া বাফুফের জন্য বেশ কঠিন হবে। মূল কারণটা আর্থিক। জাতীয় দলের কোচ নির্বাচন কমিটি সম্ভাব্য হেড কোচের বয়স নির্ধারণ করেছেন 50 থেকে 60 বছর, অর্থাৎ যাদের বয়স 50-এর নিচে। এই ক্রাইটেরিয়ায় তাদের আবেদন বাতিল হয়ে গেছে। কোচ নির্বাচন কমিটি কি বয়সের সঙ্গে যোগ্যতাকে গুলিয়ে ফেলছে? বিশ্ব ফুটবলে তরুণ কোচরা বিপ্লব এনেছেন। পেপ গার্দিওলা 38 বছর বয়সে বার্সেলোনাকে ট্রেবল জেতান। ইয়র্গেন ক্লপ 33 বছর বয়সে কোচিং শুরু করেন। জাতীয় দলের অন্যতম সেরা কোচের ট্যাগ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির নামের পাশে। স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন 2018 সালে, মাত্র 40 বছর বয়সে। তখন তিনি ছিলেন তুলনামূলকভাবে অনভিজ্ঞ এবং অনেকেই তার নিয়োগ নিয়ে সন্দিহান ছিলেন। মাত্র 4 বছরের মধ্যে স্কালোনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জেতান। দূরদর্শিতা ও কৌশল হওয়া উচিত আসল মানদণ্ড। একজন হেভিওয়েট কোচ ড্রেসিং রুমে মনোবল বাড়ান। এর ফলে খেলোয়াড়রাও বড় লক্ষ্যের দিকে আরও আন্তরিকভাবে এগিয়ে যায়। বাংলাদেশ দলে এখন যে মানের অরিজিন ফুটবলার রয়েছে তাতে শুধু সাফের শ্রেষ্ঠত্ব নয়, এএফসি পর্যায়ে এবং তার বাইরেও সাফল্যের স্বপ্ন দেখা উচিত। বাংলাদেশের ফুটবল এখন এক নতুন যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। হাভিয়ের কাবরেরার অধ্যায় শেষ, রেখে গেছে একটি শূন্য ডাগ আউট। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা এই দেশটির হয়ে নিজের ছাপ রাখতে বিশ্বের নানা প্রান্ত থেকে এগিয়ে এসেছেন দক্ষ কোচরা। একজন বিশ্বমানের কোচের হাতে হামজা, সমিতদের তুলে দিতে পারবে তো বাফুফে? রহমান পেয়ার, স্টার নিউজ। হামজা যাচ্ছেন কই? কোথাও যাচ্ছেন না। তবে লেস্টারে সম্ভবত হামজা চৌধুরী আর খেলছেন না। তিনি যেতে পারেন শেফিল্ড ইউনাইটেডে, কারণ শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরীকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। আগেও লোনে এই ক্লাবটার হয়ে হামজা খেলেছেন। যেহেতু হামজা চৌধুরীকে দলে নিতে চায় শেফিল্ড ইউনাইটেড,
সুতরাং তারা তাদের পুলের দুজন ফুটবলারকে ছেড়ে দিয়ে সেই জায়গায় হামজা চৌধুরীকে তাদের দলে অন্তর্ভুক্ত কল্পনা করছে। কঠিন সময়ের সামনে দাঁড়িয়ে হামজা চৌধুরী সময়ের দোলাচলে পেন্ডুলামের মতো দুলছে তার ক্লাব ভাগ্য। একদিকে লেস্টারের প্রতি অগাধ আনুগত্য ও ভালোবাসা, অন্যদিকে উজ্জ্বল ভবিষ্যতের তীব্র আকাঙ্ক্ষা। আগামী মৌসুমে কি তৃতীয় স্তরের লিগে লেস্টারের জার্সিতেই লড়াই করতে হবে তাকে, নাকি চ্যাম্পিয়নশিপের আলোয় নতুন করে ঝলমল করে উঠবেন এই প্রতিভাবান মিডফিল্ডার? লেস্টার খারাপ করলেও তাদের ফুটবলারদের নিয়ে আগ্রহ রয়েছে বেশ কিছু দলের, আর সেই দলগুলোর মধ্যে অন্যতম শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপ টেবিলের মাঝামাঝি অবস্থানে থেকে মৌসুম শেষ করার দ্বারপ্রান্তে থাকা এই ক্লাবের নজর এখন 3 লেস্টার তারকার দিকে, যাদের মধ্যে হ্যারি শাউটার এবং হামজা চৌধুরী গত মৌসুমে ব্রামাল লেনে ধারে খেলে দারুণ স্মৃতি গড়েছিলেন। শাউটার শেষবার শেফিল্ডের হয়ে মাঠে নেমেছিলেন, আর হামজা চৌধুরী গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে এসে প্লে অফ অভিযানের প্রতিটি মিনিটই খেলেছিলেন অক্লান্ত পরিশ্রম ও অদম্য মনোবলে। মাঝমাঠের লড়াকু সেনানী হিসেবে তিনি শুধু খেলেননি, পুরো দলের প্রাণ হয়ে উঠেছিলেন। সেই পারফরমেন্স এখনও অনেকের হৃদয়ে জ্বলজ্বল করছে। তবে এখনও লেস্টারের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় এবং প্যারাশুট পেমেন্ট না পাওয়ায় শেফিল্ডের জন্য তাদের দলে ফেরানো কঠিন হতে পারে। আর্থিক সীমাবদ্ধতার কারণে ট্রান্সফার উইন্ডোর শেষ দিকে লেস্টার কম দামে তাদের ছাড়তে বাধ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই গ্রীষ্মে শেফিল্ড ইউনাইটেডের মূল টার্গেট লোন, ফ্রি ট্রান্সফার এবং স্বল্প খরচের চুক্তি। তবে সাইড পিক ও গুস্তাভো হ্যামেরকে বিক্রি করে অর্থ তোলার পরিকল্পনা রয়েছে, আর সেই অর্থ দিয়েই মূলত লেস্টার তারকা হামজা চৌধুরীকে টার্গেট করছে ক্লাবটি। একজন এমন মিডফিল্ডার যিনি মাঠে শুধু দক্ষতা নয়, হৃদয় ঢেলে দেন। চলতি মৌসুম শেষে লেস্টারের মূল দলের 31 ফুটবলারের মধ্যে ক্লাব ছাড়ছেন অর্ধেকেরও বেশি। খোদ হামজাদের কোচ গ্যারি রোয়েটের ধারণা, লোনে আসা কমপক্ষে 10 জন সিনিয়র ফুটবলার এবার সরে যাবেন। এছাড়াও প্রিমিয়ার লিগের স্বপ্ন নিয়ে আসা বেশ কিছু ফুটবলারও খেলতে চাইবেন না তৃতীয় স্তরে। মাথার ওপর চেপে বসা ঋণের বোঝা এবং লিগ ওয়ানের পারিশ্রমিক সীমাবদ্ধতা, সব মিলিয়ে লেস্টার বাধ্য হয়েই বেশি বেতনের ফুটবলার বিক্রি করবে। সেক্ষেত্রে ক্লাবটির অন্যতম সেরা মিডফিল্ডার হামজা চৌধুরীর নামও আসতে পারে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। ছোট হয়ে আসছে জাতীয় দলের হেড কোচের তালিকা। সান মেরিনো ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে ঢাকায় আসছেন না হামজা সমিত। অন্যদিকে মালদ্বীপে আসন্ন 4 জাতীয় টুর্নামেন্ট খেলতে অনূর্ধ্ব 23 দলের জন্য হেড কোচের দায়িত্ব পেলেন মারুফুল হক। হামজা, জিকো, জায়ানকে দলে নিতে চান ম্যানেজার শাহিন হাসান। সবকিছু ঠিক থাকলে এই আসরে দেখা যেতে পারে রোনান সুলিভানকে। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগে চলছে লম্বা প্রক্রিয়া। সময়ের সাথে সাথে ছোট হয়ে আসছে আবেদন করা কোচদের তালিকা। 270 থেকে 26, আর সেখান থেকে 22-এ নেমেছে বাছাই করা কোচের সংখ্যা। 5 জুন ইউরোপের দেশ সান মারিনোর সাথে বাংলাদেশের ম্যাচ। তার আগে কোচ নিয়োগের প্রক্রিয়া সারতে চায় বাফুফে। তবে কি নতুন কোচের সাথেই হবে হামজা সমিতদের সান মারিনোর প্রস্তুতি? আমরা তাদের লাস্ট অবস্থান দেখেছি, কোথায় কাজ করেছে বা কোথায় কাজ করতেছে, এখন কোথায় আছে। তো অনেক কোচই দেখেছি, মোটামুটি আপাতত তার সিভিতে মনে হয়েছে যে হয়তো তাকে নক করলে এখন পাওয়া যাবে। আমরা চেষ্টা করবো একটু আগে পাঠানোর জন্য, যেহেতু ইউরোপ যাবে ফার্স্ট টাইম, একটু জার্নিটা একটু বড় জার্নি, হ্যাঁ, ওইখানে যাবে, একটু খাপ খাওয়াবে। তাদের সাথে যেভাবে যোগাযোগ করা হয়েছে, যদি টিম বাংলাদেশে প্র্যাকটিসের সময় কম থাকে তাহলে তারা সরাসরি এখানে জয়েন করবে, কারণ জার্নি করে এখানে এসে আবার যাবে, তারা সরাসরি টিমের সাথে জয়েন করবে এখানে। এদিকে মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের হীরক জয়ন্তী উপলক্ষে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপকে নিয়ে হবে 4 জাতির টুর্নামেন্ট। একই সময় সান ম্যারিনোর সাথে হামজাদের ম্যাচ থাকায় এই আসরে যাবে বাংলাদেশ অলিম্পিক দল, যার কোচ নিয়োগ হয়েছে নিশ্চিত। কোচ হিসাবে আমাদের সাথে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে, যদি ইনশাল্লাহ সবচেয়ে থেকে মারুফ ভাই আমাদের সাথে যাবে। ওরা তো অ্যাকচুয়ালি মূল ন্যাশনাল টিম খেলবে, পাকিস্তান বলেন বা মালদ্বীপ বলেন আর শ্রীলঙ্কা বলেন। ঠিক আমরা এখানে ওদের সাথে কথা বলবো, আমরা কয়জন ন্যাশনাল টিমের প্লেয়ার মানে বাকি থাকলে কয়জন নিতে পারবো বা 23 যাবো, কারণ এটা আমরা পরশু দিন বসার পরে ডিসিশনটা বলতে পারবো যে আমরা কেমন টিম করতেছি বা কোন টিম নিয়ে যাচ্ছি বা আমাদের ভিশনটা কি। যদিও অলিম্পিক বা অনূর্ধ্ব 23 দল যাবে এই আসরে, তবে সে দলে জাতীয় দলের 3 জন ফুটবলার নিতে পারবে বাফুফে। সেখানে সেরাদেরই নিতে চান দলের ম্যানেজার শাহিন হাসান। ম্যানেজার হিসেবে তো আমার প্রথম চয়েস থাকবে যে আমি যেন হামজারে নিয়ে যেতে পারি, ঠিক আছে।
স্বাভাবিক। আমি হামজা সমিতির বা হামজা বা সমিতির মধ্যে একজনটা চাইবো, যেহেতু একই পজিশনের প্লেয়ার একজনটা চাইবো, সেটা তো আমি ম্যানেজার হিসেবে চাইবই। কিন্তু এখন ম্যানেজার চাওয়ার সময় যেহেতু মেন ন্যাশনাল টিমের একটা ব্যাপার স্যাপার আছে, ওখানে একটা ম্যাচ আছে, তবু আমি এটা রিকোয়েস্ট করবো বা আমরা ট্রাই করবো অ্যাসনের একটা ভালো টিম করে বা ভালো টিমটা নিয়ে যাওয়া। ন্যাশনাল টিম হয়তো বা কিংসে যদি করে, কিংস অ্যারেনায় করে, তখন সম্ভাব্য ভেন্যু হইলেও মানে যদি সব কিছু ঠিকঠাক হয়তো 40-এর দিকেই করার একটাই আছে। 40 বুধবার হেড কোচ সহ টিম ম্যানেজমেন্টের বৈঠক, যেখানে নির্ধারণ হবে ক্যাম্পের তারিখ থেকে শুরু করে মালদ্বীপ মিশনের সবকিছুই। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। তুচ্ছ একটা ঘটনা থেকে তুমুল সংঘর্ষ, ফুটবল মাঠ মুহূর্তেই রণক্ষেত্র। দুই দলের হাতাহাতিতে খেলা বন্ধ, ঘটনাবহুল ম্যাচ গড়ায় 105 মিনিটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতবাক ফুটবল বিশ্ব। বিস্তারিত কেম সনির রিপোর্টে। লাল কার্ড দেখেই প্রতিপক্ষের প্লেয়ারকে ঘুষি, দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু তুমুল হাতাহাতি, মুহূর্তেই রণক্ষেত্র সবুজ গালিচা। স্পেনের দ্বিতীয় বিভাগের লিগে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা দেখে হতবাক ফুটবল বিশ্ব। ঘটনার শুরু এর একটু আগে। অতিরিক্ত সময়ে চলছিল রিয়াল জারাগোজা ও হুয়েস্কার ম্যাচ। এমন সময় এক গোলে এগিয়ে থাকা হুয়েস্কার ডিফেন্ডার ধাক্কা মারেন প্রতিপক্ষ প্লেয়ারকে, সঙ্গে সঙ্গে পাল্টা লাথি মারেন জারাগোজার সেই প্লেয়ার। এই ছোট্ট ঘটনায় বদলে যায় তুমুল সংঘর্ষে, যখন রেফারির ভিএআরের সিদ্ধান্তে তেড়ে যান জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তাবান আন্দ্রাদা। পেছন থেকে বিপক্ষ দলের অধিনায়ক হোর্হে পুলিদো কিছু একটা বলতেই সজোরে ধাক্কা দিয়ে বসেন তাকে। দৃশ্যপটে হাজির হন রেফারি, দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখান এস্তাবানকে। মেজাজ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে পুলিদোকে ঘুষি মেরে বসেন এস্তেবান। মুহূর্তেই তাকে ঘিরে ধরে হুয়েস্কার প্লেয়ার এবং কোচিং স্টাফরা। খেলা তখন বন্ধ। কয়েক মিনিটের পাল্টাপাল্টি সংঘর্ষ কিছুটা নিয়ন্ত্রণে এলে শুরু হয় খেলা। 105 মিনিটে বাজে শেষ বাঁশি। 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে হুয়েস্কা। তবে জয় পরাজয়ের সমীকরণের চেয়ে আলোচনায় প্লেয়ারদের অপেশাদার আচরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ঘটনায় বিস্মিত ফুটবল ফ্যানরা। কিছুতেই মেনে নিতে পারছে না এমন ঘটনা, কারণ ফুটবল শুধু জেতা হারার খেলা নয়, এটা স্পোর্টম্যানশিপ, সম্মান এবং শৃঙ্খলার প্রতীক। কেম সনি, স্টার নিউজ। খেলাও থামবে না, খবরও না। আগামীকাল দুপুর 1:30টায় এবং রাত 10টায় স্টার প্লে। স্টে টিউন, স্টে সেফ।